খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান, ভোটার হলেন মেয়ে জাইমা সহ। নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ বিএনপির। জামায়াত জোটে যোগ দিল এনসিপি এলডিপি, ঐক্যের প্রয়োজনে জোট জানালেন নাহিদ। জারার পর এনসিপি ছাড়লেন তাজনোভা জাবিনো। হাদি হত্যায় 2 সহযোগী মেঘালয়ে আটক, সংবাদ সম্মেলনে ডিএমপি। সংশ্লিষ্ট কাউকে আটকের তথ্য না থাকার দাবি মেঘালয় পুলিশের। এবং প্রবল শীতে কাঁপছে দেশ, স্থবির উত্তরের জনজীবন, বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাতে হাসপাতালে যান তারেক রহমান। এ সময় অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজ নেন তিনি। এর আগে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান তারেক রহমান। রোববার দুপুর 1:45টায় তিনি সেখানে পৌঁছান। কার্যালয়ে তাকে স্বাগতম জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য সহ নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। রোববার ইসির এই অনুমোদনের মধ্য দিয়ে ভোটার হলেন তারা। এর আগে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে গুলশান এলাকার ভোটার হতে অনলাইনে আবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে শনিবার দুপুরে সশরীরে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ, আইরিশ ও বায়োমেট্রিক তথ্য দেন তিনি। ওই দিন কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র পাওয়ার আবেদন করেন। দেশ এখন ক্রান্তিকাল পার করছে বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বাংলাদেশ যেন অন্ধকারের দিকে না যায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। রোববার দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেমোলামাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় একাধিক গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করে মির্জা ফখরুল। বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। আপনার কেন জানি না মনে হয় যে দেশকে অস্থির করে তোলার জন্য আবার কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। আমাদের এই সময় খুব সাবধান থাকতে হবে যে আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। আমাদের সাবধান থাকতে হবে আমরা যে আবার ভুল করে নিজেদের মধ্যে বিভেদ অনেক সৃষ্টি করে আমরা যেন আবার সেই সমস্ত চক্রান্তকারীদের হাতে না পড়ি, যেখানে আমাদের দেশ আবার ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। ভোটারদের উদ্দীপনার প্রতীক হয়ে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারেন তিনি। রোববার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রিজভী। তিনি বলেন, সাংস্কৃতিক কর্মীরাই সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি অভিযোগ করে বলেন, আধিপত্যবাদের কালো ছায়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নস্যাৎ করতে চায়। আজও আধিপত্যবাদের ছায়া বিস্তৃত আছে। আজও অনেকে চায় বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এটিকে বিলীন করে দিতে। আর এটাকে প্রতিহত করার জন্য যারা চেষ্টা করবে তারা হচ্ছে সাংস্কৃতিক কর্মী বাহিনী। তাদের লেখা গান, তাদের লেখা কবিতা, তাদের লেখা নাটক, তাদের লেখা সাহিত্য, তাদের লেখা উপন্যাস এটা উদ্দীপনা তৈরি করবে সারা জাতিকে। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন রিজভী। সারা বাংলাদেশই তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসেবে বরণ করেছে। উনি যে কোনো জায়গা থেকে উনি দাঁড়াতে পারেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং এখান থেকে উনি নির্বাচন করা এবং
সেই নির্বাচন ঢাকা থেকে পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এটাও মানে অত্যন্ত তার জন্য আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক। এরপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি জিয়া উদ্যানের সামনের সড়ক প্রদক্ষিণ করে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। এনসিপি জামায়াত জোটের সিদ্ধান্ত তাদের দলীয় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় তিনি আরও জানান, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয় নিয়ে ইসির সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। কোনো রাজনৈতিক দল তার ঘোষিত আদর্শ সেটা অনুযায়ী যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি। জামায়াত সহ সমমনা ৮ দলের সঙ্গে আরও 2টি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় তিনি জানান, ৮ দল একসঙ্গে ছিল, আর 2টি দল এনসিপি ও এলডিপি তাদের সঙ্গে যোগ দিয়েছে। জামায়াতের আমির বলেন, আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। আরও দল তাদের সঙ্গে সমঝোতায় আগ্রহ দেখিয়েছে, তবে এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ গড়ার জন্য ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। বৃহত্তর ঐক্যের জায়গা থেকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে এনসিপি যোগ দিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, এই মুহূর্তে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং গণ অভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রায় বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে এনসিপি। জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। আসছে নির্বাচন থেকেও সরে দাঁড়ালেন তিনি। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে একথা জানান তাজনুভা। এর আগে শনিবার দল থেকে পদত্যাগ করেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। 10 দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হবে উল্লেখ করে এ ঘটনায় জড়িতদের নাম জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় অন্তর্বর্তী সরকারের আমলেই হাদি হত্যার বিচার নিশ্চিত করার প্রত্যয়ও জানান তিনি। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসনে কাজ করছে অভিযোগ করে এ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এই হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে। তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধীদের এবং মদতকারীদের শনাক্তের জন্য এখনই সব কিছু প্রকাশ করা যাচ্ছে না। তদন্তের স্বার্থে যে অংশটুকু জনসমক্ষে প্রকাশ করা সম্ভব তা আপনাদের সামনে তুলে ধরেছি। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি সবাইকে এই বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে 8 বিভাগীয় শহরে অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার রাজধানীর শাহবাগে জড়ো হন সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় হাদি হত্যার বিচারসহ আধিপত্যবাদ বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ। এর পাশাপাশি রাজশাহী, চট্টগ্রাম ও খুলনায় অবরোধ কর্মসূচি পালিত হয়। বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মুদাসসির আলীর প্রতিবেদন। স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ, কখনো আপোষ না সংগ্রাম, আবার কখনো উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখর হয়ে ওঠে চারিদিকে। উসমান হাদি হত্যার বিচারের দাবিতে অনড় ইনকিলাব মঞ্চ। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যে হতে হবে বিচার। কার্যক্রম দৃশ্যমান না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। খুনিদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না। উসমান হাদিকে খুন যারা করেছে তাদের বিচার 1 মাসের মধ্যেই হইতে হবে। এই হত্যাকাণ্ডের বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানান সদস্য সচিব। নেপথ্যের কুশীলবদের এখনো চিহ্নিত করতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। নির্বাচনের সাথে উসমান হাদির কোনো সম্পর্ক নাই। তারা এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চান, তারা নির্বাচনের মুখোমুখি ওসমান হাদিকে দাঁড় করাতে চান। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাধারণ মানুষও যোগ দেন কর্মসূচিতে। রাজধানীর তেজগাঁওতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আগামীতে কর্মসূচিগুলোতে ইনকিলাব মঞ্চের সাথে আমরা সর্বাত্মক সহযোগিতা এবং একাত্মতা পোষণ করছি। মূল হোতার গ্রেপ্তারের দাবিতে আমরা এই আন্দোলন করতেছি, আর আমাদের এই আন্দোলন চলবে। আমরা জনসাধারণ হিসেবে আমরা সেই সঠিক বিচারের দাবিটা করি। তার খুনিকে কেন এখনো ধরতে পারবে না? আমাদের মনে হয় এখানে প্রশাসনের নিষ্ক্রিয়তা রয়েছে। এদিকে বিভাগীয় শহরেও অবরোধ কর্মসূচি পালিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চের কর্মীরা। চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় উত্তাল হয়ে ওঠে হাদির হত্যার বিচারের দাবিতে। যতদিন পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের ওই শাহবাগে এসে যদি এটা বিস্তারিত না বলে, আমরা ততদিন পর্যন্ত আমাদের অবস্থান চালিয়ে যাব। আমরা হাদি হত্যার বিচার চাই এবং এই হাদি আমাদেরকে শিখিয়ে গেছেন ন্যায় এবং ইনসাফের কথা। বিচার কিভাবে আদায় করতে হয় সেটা এই চট্টলা বলেন, হাদি চত্বর বলেন, যাই বলেন আমরা জানি। বরিশালে ছাত্র জনতা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে। রংপুরে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। এছাড়াও খুলনায় অনশন ও অবস্থান কর্মসূচি পালন করে ছাত্র জনতা। মুদাসসির আলী, মোহনা সংবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার মূল আসামি ফয়সাল ও আলমগীর ভারতে পালিয়েছে বলে স্বীকার করল পুলিশ। তারা জানায় এটি পূর্ব পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যের হত্যাকাণ্ড। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে মামলার অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার SN নজরুল ইসলাম। আর জানুয়ারির প্রথম সপ্তাহেই আলোচিত এই মামলার অভিযোগপত্র দেওয়ার কথা বলেন ডিবি প্রধান। মনিরুল ইসলামের প্রতিবেদন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির 2 ঘাতক ইতোমধ্যেই দেশ ছেড়েছে, আর এর মাধ্যমে দেশের আইন শৃঙ্খলার ব্যর্থতা আরেকবার সামনে এলো। 12 ডিসেম্বর হামলার শিকার হন হাদি। 1 সপ্তাহ পরই মৃত্যুর কাছে হেরে যান এই লড়াকু। হামলার 16 দিন পেরিয়ে গেলেও অধরা মূল 2 অভিযুক্ত। তবে একাধিক সূত্র হাদির ঘাতকদের দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেও পুলিশ ছিল অন্ধকারে। এতদিন স্বীকার না করলেও রোববার সংবাদ সম্মেলন করে নিজেদের অসহায়ত্ব প্রকাশ্যে আনল ডিএমপি। যদিও শুটার ফয়সালের সহযোগীদের গ্রেপ্তারকেই নিজেদের সফলতা দাবি করছিল তারা। এবার সহযোগী সহ ফয়সালের পালিয়ে যাওয়ার পুরো বর্ণনা দেন অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। পল্টন থানার মামলার তদন্তের দায়ভার এখন গোয়েন্দা পুলিশের হাতে। তদন্ত পুরোদমে চলছে বলে জানান ডিবি প্রধান। বলেন, খুব তাড়াতাড়ি দেওয়া হবে হাদি হত্যা মামলার অভিযোগপত্র। আপনারা জানেন যে আমরা একটা তদন্ত
আমরা যদি আগে করে দিই তাহলে ওই পক্ষটা মানে অন্য যে পক্ষরা জড়িত তারা এটার সুযোগ নিতে পারে। আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্ড টানতে হবে। তিনি বলেন হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত, নেপথ্যে রয়েছে রাজনৈতিক কারণ। ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা, তা নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে। মেঘালয় পুলিশ পুট্টি ও সামি নামে ভারতের 2 নাগরিককে আটক করেছে বলে জানান নজরুল ইসলাম। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের ভারতের মেঘালয়ে পালিয়ে যাওয়ার দাবি নাকচ করেছে দেশটির রাজ্য পুলিশ। একই সঙ্গে সেখানে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত কাউকে আটকের কথাও অস্বীকার করেছে তারা। এমনকি ভারতের সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর কাছেও এ সংক্রান্ত কোনো তথ্য নেই বলে জানা গেছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন আজ। সারা দেশেই চলছে মনোনয়ন সংগ্রহ এবং জমাদান। রাজশাহীর 3টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও একাধিক নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রাজশাহী 6 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের 44 জন প্রার্থী। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকাল 10:30টায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমানকে শপথ বাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। গত 20 ডিসেম্বর প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় জুবায়ের রহমান চৌধুরীকে। প্রবল শীতে কাঁপছে সারা দেশ। প্রচণ্ড ঠান্ডায় স্থবির উত্তরের জনজীবন। দিনের বেশিরভাগ সময়ই দেখা মিলছে না সূর্যের। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এদিকে দেশের বিভিন্ন স্থানে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। ঠান্ডায় শিশু ও বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। প্রতিনিধিদের তথ্যে তাহসিন তারিনের রিপোর্ট। তীব্র শীত ও ঘন কুয়াশায় কাহিল জনজীবন। কয়েকদিনে শীতের তীব্রতা বেড়েছে। রোববার রংপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ বাড়ায় এই অঞ্চলে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। প্রচুর ঠান্ডা, গাড়িতে আমাদের লোকজন ওঠে না, আমাদের গরিব মানুষের প্রচণ্ড অসুবিধা হয়ে গিয়েছে। শত কষ্ট ঠান্ডার মাঝেও তারা বের হয়েছে শুধু জীবিকার তাগিদে। কিস্তি দেওয়া লাগে, খাওয়া লাগে, বউ বাচ্চা আছে, মা আছে, বাপ আছে, কষ্টের দিকে তো বাইরে হওয়া লাগে। তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও সিরাজগঞ্জে অতি ঘন কুয়াশায় ঢাকা পড়েছে সড়ক মহাসড়ক। এতে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনগুলোকে। এদিকে ফেনীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এই কারণে ভিড় বেড়েছে জেলার 250 শয্যা জেনারেল হাসপাতালে। সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া সহ নানা রোগ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা। লেবুনাজার দেওয়া হয়, না দিলে রোগী অসুস্থ হয়ে যায়। ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে গেছে আর কি, জ্বর, কাশি এগুলো। বাচ্চার ডায়রিয়া 4-5 দিন দিয়ে ফার্মেসিতে ওষুধ খাওয়াইতেছে, কোনো কাজ করে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে সচেতনতা ও সময়মতো চিকিৎসাই পারে ঠান্ডাজনিত রোগের ঝুঁকি কমাতে। ঠান্ডাতে যেন বাচ্চারা যেন এক্সপোজ না হয় সেটারও ব্যবস্থা করতে হবে। একই সাথে ঠান্ডা পড়ছে মনে করে বাচ্চাদের অতিরিক্ত গরম কাপড় পরে রাখার কারণেও কিন্তু অনেক সময় তাদের টেম্পারেচার বেড়ে গিয়ে অনেক সব ক্ষেত্রে হচ্ছে শ্বাসতন্ত্রের ঝুঁকি, সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। তো এই কথাগুলো মাথায় রেখে যদি আমরা চলি তাহলে হয়তো আমাদের এই প্রাদুর্ভাব সমূহের সংখ্যা আমরা কমিয়ে রাখতে পারবো। গরম পোশাক ব্যবহারের পাশাপাশি জ্বর বা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ঢাকা 16 আসনে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, 17 বছর পর মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে। পল্লবী রূপনগর আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি। দীর্ঘ 17 বছর পরে এসে বাংলাদেশের মানুষ
একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং সেই নির্বাচনের জন্য আজকে আনুষ্ঠানিকভাবে আমি আমার পল্লবী রূপনগর ঢাকা 16 আসন থেকে মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছি। দেশি বিদেশি বেশ কিছু ষড়যন্ত্র রয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সবসময় নিয়োজিত আছে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশ বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মানুষের সেবায়। দেশের ক্লান্তি লগ্নেও বিমান বাহিনী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এ সময় সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুষ্ক মৌসুমে নদী ভাঙনের কবলে পড়েছে কুষ্টিয়ার গড়াই নদী পাড়ের মানুষ। গেল কয়েকদিনেই নদী গর্ভে বিলীন হয়েছে প্রায় 50 বিঘা কৃষিজমি ও ফসল। এতে আতঙ্কে দিন কাটলেও নদী ভাঙন রোধে বাজেট নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্ল্যানিং কমিশনে নতুন প্রকল্প আসলে তখন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংস্থাটি। পার্থসারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গেল ৩০ বছরেও এমন ভাঙন দেখেনি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তেবাড়িয়া ও আগ্রাকুণ্ডা এলাকার বাসিন্দারা। বর্ষায় ভাঙন হলেও এবার শুষ্ক মৌসুমে পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র ভাঙন। গেল কয়েকদিনে প্রায় 50 বিঘা কৃষি জমি ও ফসল নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় 300 পরিবার ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গেল ৪-৫ বছর ধরে এই এলাকায় নদী শাসনের কাজ না হওয়ায় এমন ভাঙনের শিকার হচ্ছেন তারা। দাবি জানালেন দ্রুত বাঁধ নির্মাণের। 15 দিন আগে তো ভাঙতেছে, আজ পর্যন্ত কেউ এসে দেখলেও না, কিছু করলেও না, একবারে ভাঙে যাচ্ছে। ভেঙে গেলে পরে এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোনে যাব? আমরা তো আতঙ্কে রয়েছি। কোন সময় দেখা গেল সাল ফল দিয়ে শুয়ে রয়েছে, রাত্রি দেখা গেল হয়ে গেল বস্তা মস্তা দিয়ে ঠেকাইতেন, পরে পাশে যা ব্যবস্থা করার করতে পারতেন। তাছাড়া আমরা এখন কোথায় যাবো এই ভাঙনের মুখে? এখন খুবই ভাঙন ভেঙে যাচ্ছে আমার বাড়ি ঘর, মানে আমার যাওয়ার মতন কোনো জায়গা নাই। সরকারের কাছে একটু আবেদন, আমার পদক্ষেপ নেন। ভাঙন রোধে এই মুহূর্তে সরকারি বরাদ্দ নেই, তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আর উপজেলা প্রশাসন বলছে পাউবোর সঙ্গে আলোচনা করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নদী ভাঙনের কোনো অর্থ এখন আপাতত নেই। আমরা যে একটা স্টাডি করতেছি আইডব্লিউএমসি যে প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ হচ্ছে বিভিন্ন জায়গায়, ওরকম করার জন্য আমরা একটা সুপারিশ করছি অলরেডি। আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তো ওদের যেটা কথা হচ্ছে, অথবা বন্যার সময় এই প্রকল্পগুলোর মাধ্যমে ওরা এই কাজগুলো করে থাকে। তারপরেও তারা তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলতে চেয়েছে। এক্ষেত্রে যদি কিছু তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়, ওনারা চেষ্টা করবেন। আর আশ্বাস নয়, ভিটেমাটি ও কৃষিজমি রক্ষায় দ্রুতই স্থায়ী বাঁধ ও সংস্কারের দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। রোগ নির্ণয়ে অপ্রয়োজনীয় টেস্ট বন্ধে অ্যাপ তৈরি করেছেন ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রভাষক নুরুজ্জামান ফারুকী। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে রোগীদের রোগ নির্ণয়ের প্রয়োজনীয় পরীক্ষার তথ্যাদি জানা যাবে, যার ফলে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা বাদ দেওয়া যায় সহজেই বলে জানান অ্যাপটির নির্মাতা। অ্যাপটিতে প্রয়োজনীয় তথ্য প্রদান করলেই জানা যাবে কোনটি প্রয়োজনীয় এবং কোনটি অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা। আমাদের দেশে স্বাস্থ্য খাতে ব্যয় অনেক বেশি। এই ব্যয় যেন কমিয়ে আনা যায়, এর জন্যই আমি তৈরি করেছি মেডিকপ। এদিকে বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের অনুশীলনে চোট পেয়েছেন জাতীয় দলের পেসার শরীফুল ইসলাম। অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়ে তাকে হাসপাতালে নিতে হলেও চোট গুরুতর নয় বলে নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট। রোববার অনুশীলনের শুরুতে ওয়ার্ম আপের সময়ই মাথায় আঘাত পান শরীফুল, পরে আর অনুশীলনে বোলিং করেননি। হাসপাতালে নিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষার পর হোটেলে ফিরে গেছেন তিনি। টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন বিষয়টি নিশ্চিত করে জানান সবকিছু ঠিক আছে। শরীফুলের স্ক্যান করা হয়েছে, কোনো সমস্যা ধরা পড়েনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার।
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান, ভোটার হলেন মেয়ে জাইমা সহ। নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগ বিএনপির। জামায়াত জোটে যোগ দিল এনসিপি এলডিপি, ঐক্যের প্রয়োজনে জোট জানালেন নাহিদ। জানার পর এনসিপি ছাড়লেন তাজনোভা জাবিনও। হাদি হত্যায় 2 সহযোগী মেঘালয়ে আটক, সংবাদ সম্মেলনে ডিএমপি। সংশ্লিষ্ট কাউকে আটকের তথ্য না থাকার দাবি মেঘালয় পুলিশের। এবং প্রবল শীতে কাঁপছে দেশ, স্থবির উত্তরের জনজীবন, বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। বয়স্কদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।